একসাথে কর্ণফুলী নদীতে ৩৫টা লিম্পেড মাইন বাস্ট হওয়া এবং ২-১টা জাহাজ এবং ওই এলাকায় যতগুলো ওগুলো ছোট ছোট নৌযান ছিল সবগুলো ডুবে গিয়েছিল এবং একসাথে সমস্ত চট্টগ্রামকে কিন্তু তখনও অপ্রাপ্তবয়স্ক ছিল, কিন্তু উনি ওই সময় যুদ্ধ করছে। এটা শুনতেও গর্ব লাগে, দেখলে তো যারা দেখছে তাদের তো আরো বেশি লাগবে। আমার তো সেই বয়সও হয় নাই বা সেই দর্শক আসসালামু আলাইকুম, শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম বাংলা দূরবীনের নিয়মিত আয়োজন সফল করা কেমন তারা আজকের আয়োজনে আমরা আজকের এই পর্বে সংযুক্ত করেছি নতুন একজন মুখ নিয়ে, যাকে স্বাধীন বাংলাদেশের একজন নায়ক অগ্রনায়ক বলা চলে, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা এবং নৌ কমান্ডো জনাব আবু মুসা চৌধুরী আমার সাথে সংযুক্ত আছেন এবং সংযুক্ত আছেন ওনার এই সহধর্মিনী মরিয়ম আক্তার। আমরা দর্শক ওনাদেরকে স্বাগত জানাচ্ছি। জনাব আবু মুসা চৌধুরী, আশা করি আপনি ভালো আছেন এবং কেমন লাগছে আসলে আজকের এই সাক্ষাৎকারে আপনি উপস্থিত হতে পেরে? ভালোই লাগতেছে। তো আমি আসলে প্রথম যে প্রশ্ন আপনার কাছে, যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমরা জানি, তো আপনার জীবনের একদম যে শুরু দিকটা আসলে মানে আপনার শৈশব কৈশোর কীভাবে কেটেছে এবং আপনার শিক্ষা জীবন এইসব সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আমার জন্ম ফটিকছড়ি থানার অন্তর্গত হাইচকিয়া গ্রামের মোহাম্মদ আলী মুন্সিবাড়ি। আমার বাবার নাম সুলতান আহমদ চৌধুরী, মাতার নাম রফিজা খানম। আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান। সত্যিকারভাবে মধ্যবিত্ত ঘরের সন্তান হলেও আমার জীবনটা কিন্তু মধ্যবিত্ত সন্তানেরা যেভাবে গড়ে ওঠে সেভাবে গড়ে ওঠে নাই। কারণ আমি ছোটোবেলায় আমার বাবাকে হারাই। বাবা ছিলেন ভারতের স্বদেশী আন্দোলনের সদস্য ছিলেন, কিন্তু বাবাকে হারানোর পরে যখন আমার 7 বছর বয়স তখন আমার বাবার মৃত্যু হয়। যখন আমি ক্লাস 7-এর ছাত্র তখন মাকে হারাই। মাকে হারানোর পর আমার জীবনে চেঞ্জিং আসে। যদিও বা আমার জন্ম হাইচকিয়ে, কিন্তু আম্মা মারা যাওয়ার পরে আমার জীবনটা চলে যায় নারায়ণহাটে। নারায়ণহাটের তৎকালীন চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান শিকদার, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমার আপন ফুফাতো ভাই। আমার মৃত্যুর পর আমাকে নারায়ণহাটে নিয়ে যাওয়া হয় এবং নারায়ণহাট বাজার হাই স্কুলে আমাকে 8ম শ্রেণীতে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে আমি নারায়ণহাট বাজার হাই স্কুলে লেখাপড়া করি। যখন আমার 9ম শ্রেণীতে আমরা উত্তীর্ণ হই তখন রাজনীতির সাথে 8ম শ্রেণীর শেষ ভাগে এবং 9ম শ্রেণীর প্রথম দিকে রাজনীতির সাথে আমার পরিচয় ঘটে। আমার রাজনৈতিক জীবনের প্রথম প্রারম্ভ হয় বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাথে সংযুক্তির মাধ্যমে। কিছুদিন আমি বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাথে রাজনীতি করি, কিন্তু আমার চেঞ্জিং আসে একটা জিনিস নিয়ে, যেখানে দেশের সমাজ পরিবর্তনের কথা বলা হয়। বিপ্লবী ছাত্র ইউনিয়ন তখন সমাজ পরিবর্তনের কথা বলতেন, নিম্নবিত্ত মানুষের অধিকারের কথা বলতেন, গরিব মানুষের কথা বলতেন। একটা ঘটনায় আমার জীবনের রাজনৈতিক টার্নিংটা হয়। আমাদের নারায়ণহাট এলাকায় একটা হালদাবালি চা বাগানে তখন আমরা রাজনৈতিক কর্মকাণ্ড করতাম। কর্মকাণ্ড করতে গিয়ে দেখি যে আমাদের যিনি কোঅর্ডিনেটর ছিলেন একজন ডাক্তার ছিলেন, উনি হঠাৎ করে একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে গেলেন।
একজন গ্রামের মানুষকে কমিউনিস্ট পার্টিরা হত্যা করে। হত্যা করার পর উনি গ্রামীণ ডাক্তার ছিলেন। উনি অ্যারেস্ট হওয়ার পরে আমার বিবেকের সাথে বঞ্চিত হয়, গ্রামের নিরীহ একজন মানুষকে মেরে সমাজ পরিবর্তন হবে সেটা আমার বিশ্বাসের ইয়েতে লাগে। একজন গ্রামের সাধারণ মানুষকে মেরে গ্রামের একজন উঠতি মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে মেরে যদি সমাজ পরিবর্তন হবে সেটা আমার বিশ্বাস হয় না। আমি বিপ্লবী ছাত্র এরই পরিপ্রেক্ষিতে আমি বিপ্লবী ছাত্র ইউনিয়ন ত্যাগ করি। এর মধ্যে আমার সাথে বাংলাদেশ ছাত্রলীগের কিছু স্থানীয় নেতৃবৃন্দ, জনাব হালিম জাহাঙ্গীর চৌধুরী, উনি নারায়ণঘাটের সন্তান ছিলেন, কমার্স কলেজে পড়তেন। ওনার মাধ্যমে আমার সাথে তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব সাবের আহমদ আসগরি সাহেবের সাথে আমার পরিচয় হয়। পরিচয়ের মাধ্যমে ওনার সাথে আমার রাজনৈতিক কথাবার্তার মাধ্যমে ওনার সাথে কথা বলে আমি কনভিন্সড হয়ে যাই। আমি সিদ্ধান্ত নিই বাংলাদেশ ছাত্রলীগের সাথে আমি সম্পৃক্ত হব। তখন উনি কোনো প্রটোকল মেনটেন না করেই সরাসরি একটা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমাদের নারায়ণহাটে আসেন এবং আমাদের স্কুল এবং নারায়ণহাট ছাত্রলীগের সম্মেলন হয়। সেখানে আমি নারায়ণহাট বাজার হাই স্কুলের সভাপতি এবং নারায়ণহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে আমার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করি। এবং এর সাথে সাথে যখন আমি ক্লাস 10-এ উঠি তখন 1970 সালের ইলেকশনের সাথে আমি জড়িত হয়ে যাই এবং আওয়ামী লীগের সাথে আমি 1970 সালের নির্বাচন পরিচালনা করি। পরিচালকদের মধ্যে আমি ছাত্র হিসেবে পরিচালনা করি 70-এর ইলেকশনের পরে 1971 সালে আমাদের এপ্রিল মাসে আমি ক্লাস 10-এর পরীক্ষার্থী হই। কিন্তু তখন দেশের ইলেকশনের পরে ঘটনা তো সবার ইতিহাস জানা আছে। দেশের সংসদ সদস্য যারা পার্লামেন্টের সদস্য হয়েছেন, MNA এবং MP হয়েছে, ওদেরকে ক্ষমতা করা, সেই ইতিহাস তো সবার জানে। এর সাথে সাথে আমি স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পৃক্ত হয়ে যাই এবং উত্তর ফটিকছড়ির নারায়ণহাট হচ্ছে স্বাধীনতা আন্দোলনের প্রতিরোধ যুদ্ধের সর্বশেষ ঘাঁটি। সেই ঘাঁটির নারায়ণহাট অঞ্চলের আমার নেতৃত্বে প্রতিরোধ যুদ্ধ হয়। নারায়ণহাটের থেকে আমার নারায়ণহাটবাসী এর সাহায্য সহযোগিতায় পুরা শরণার্থীদেরকে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে এবং প্রতিরোধ যোদ্ধাদেরকে খাওয়া দাওয়া করে এবং ওইটার নেতৃত্বের অংশীদার আমি ছিলাম। মূলত আমার নেতৃত্বেই শেষ প্রতিরোধ যুদ্ধটা সম্পন্ন হয়। এরপর আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। সবচেয়ে আমার একটা জিনিস হয়, প্রতিরোধ যুদ্ধে আমি অথচ নারায়ণহাট এলাকার ছেলে না, আমি ছিলাম আচ্ছকি অঞ্চলের পাঞ্জঙ্গের ছেলে, কিন্তু নারায়ণহাটবাসী আমাকে আমার প্রতিরোধ যুদ্ধের যেই খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে, যে রসদের থেকে আরম্ভ করে সার্বিক সহযোগিতা আমাকে অকুণ্ঠভাবে দিয়েছেন, সেটা আমি এখনও কল্পনা করলে উপভূত হই যে আমি একটা ক্লাস 10-এর ছাত্রকে সে ফিলখানা থেকে
একদম পশ্চিম দিকে চাঁদপুরের পশ্চিম দিকে সমস্ত এলাকার এবং হাসনাবাদ থেকে আরম্ভ করে শান্তিঘাট এলাকার সমস্ত মা বোনেরা পর্যন্ত আমরা যখন খাদ্য রসদের জন্য যাতে আমরা উজাড় করে আমাকে জিনিসটা দিয়েছিল, যেটা আমি এখনও কল্পনায় আনতে পারি না। হাজার হাজার মানুষের খাদ্য রসদ আমি কীভাবে জোগাড় করছিলাম, অত আমার কাছে কোনো ইয়ে ছিল না। সবগুলোই এলাকার জনগণ, বিশেষ করে মা বোনেরাই আমাকে সবচেয়ে বেশি সাহায্য এবং সহযোগিতা করছিল। সেটা আমি এখনও ভাবতে গেলে অভিভূত হয়ে যাই। এরপর যুদ্ধের পরে আমি মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করি। ধন্যবাদ। আপনার সহধর্মিনী আপনার পাশে অনেকক্ষণ ধরে বসে আছে। আমি ওনার কাছে সরাসরি চলে যাচ্ছি যে আমি এতক্ষণ ধরে আপনার স্বামী জনাব আবু মুসা চৌধুরীর জীবন সম্পর্কে জেনেছি। তো আপনাদের যে বৈবাহিক সম্পর্ক কিংবা আপনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ, আমি এই বিষয়ে আপনার থেকে একটু শুনতে চাচ্ছি। মানে আপনাদের যে বিবাহ বন্ধনের গল্পটা শুরু হয়েছিল, কিভাবে আপনাদের পরিচয় কিংবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, সেই বিষয়ে জানতে চাচ্ছি। আবু মুসা চৌধুরীর এই সহধর্মিনী আমাদের পাশে উপস্থিত আছেন, মরিয়ম আক্তার। আমি আপনার কাছেই জানতে চাচ্ছি আপনাদের বিবাহ বন্ধনের গল্পটা। আসলে আমাদের তো আমাদের পিতামাতা আমাদের বিবাহ আয়োজনটা করেছিল। আমরা একজনকে একজন চিনতাম না, কোনোদিন দেখা হয়নি। উনি নিউ মার্কেটে ব্যবসা করত। আমি তখন সবে মাত্র মেট্রিক পাস করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্রী। তখন আমার বিয়ে হয় 1985 সালে। আমি চিনতাম না, আমরা শহরে বড় হয়েছি। ওনারা তো ওনাদের নিজের বাড়িতে ফটিকছড়িতে বড় হয়ে টাউনে এসে ব্যবসা করতেছে। আমি আর একটু চিনতাম না। আমার গার্জিয়ানরা যাই ওনাকে দেখছে, দেখার পরে ওনারাই সিদ্ধান্ত নিছে ওনার সাথে আমার বিবাহ দেবেন। তখন বিবাহ হয়েছে। আমাকে ওখানে ওদের বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে আমি অনেক দিন ছিলাম। থাকার পর আবার আমরা একসাথে শহরে আসছি। শহরেই আমাদের সাংসারিক জীবনে স্টার্ট করছি। স্টার্ট করতে করতেই আজ পর্যন্ত এত দূর। তো আপনার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা, তো এই বিষয়টা নিয়ে আপনার কী ধরনের অনুভূতি রয়েছে? আসলে আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা, আমার গর্ব হয়। উনি যেই বয়সে যুদ্ধ করছে, অনেক প্রাপ্তবয়স্করা তখন ভয়ে যুদ্ধে যায় নাই। সেই অবস্থায় উনি একজন মানে প্রাপ্তবয়স্ক হয়েছে, কিন্তু তখনও অপ্রাপ্তবয়স্ক ছিল। কিন্তু উনি ওই সময় যুদ্ধ করছে, এটা শুনতেও গর্ব লাগে। দেখলে তো যারা দেখছে তাদের তো আরও বেশি ইয়ে লাগবে। আমার তো সেই বয়সও হয় নাই বা সেই সৌভাগ্য হয় নাই। তো আপনার ছেলেমেয়েরা এটা নিয়ে বা যারা আছে সন্তান সন্ততি, ওরা এটা নিয়ে কি ধরনের অনুভূতি ওরা আসলে? ওরা গর্ব করে, মানে দেখে নাই বাবার জিনিসটা তো পুরা সবসময় ওরা দেখতে পায় নাই। আবার যখন একটু ওরা যখন হয়েছে, তখন ওরা একটু, ওর আব্বা অসুস্থ হয়ে যাওয়ার পরে ওরা একটু ভেঙে পড়ছিল। উনি তো অনেক দিন অসুস্থ ছিল। জি জি। ওই অসুস্থ হওয়ার পরে ওই জিনিসটাকে একটু ডাইভার্ট হয়ে গেছে, মানে বাবা তো অসুস্থ, ওরা তখন ছোট ছোট, তো সেই জন্য জিনিসটাকে ওরা ইয়ে করতে পারে না। এখন আস্তে আস্তে যখন বুঝতেছে, এখন বাবাও একটু সুস্থ হয়েছে, তখন তো বাবা প্রায় অবস্থা খারাপ ছিল। এখনও একটু বুঝতেছে এখন যে আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আজকে আমার মানে ওরাই ওদের বাপকে নিয়ে গর্ব করতে পারে। আমি আবারও জনাব আবু মুসা চৌধুরীর কাছে ফিরে আসতে চাচ্ছি, যে যেটা বলছিলাম যে আপনি একজন সফল মুক্তিযোদ্ধা এবং নৌকাবন্ড। তো কীভাবে উদ্বুদ্ধ হয়ে আসলে দেশের এই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং কেমন লাগে আসলে স্বাধীনতা অর্জনের পিছনে যে আপনি একজন নায়ক হিসেবে ভূমিকা রেখেছিলেন? তো এটা নিয়ে আপনার কী ধরনের অনুভূতি আসলে একটু জানতে চাচ্ছিলাম। সত্যি তো মা মাটি মানুষ, সেটা আমার স্কুল জীবন থেকে আমি উপলব্ধি করতে পেরেছি। বিশেষ করে একটা কারণ, সেটা আমি যে ঘরে আমি লালন পালন হয়েছি, সেই ঘরে কিন্তু মাটি এবং মানুষের একজন সম্পর্কিত, মাটি এবং মানুষ এবং এলাকার সাথে, এলাকার মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য মূর্ত প্রতীক নারায়ণহাটের জনগণের প্রতীক হাবিবুর রহমান শিকদার ছিলেন।
উনার কার্যকলাপ দেখে, উনার মানুষের প্রতি উনার যে ভালোবাসা, মানুষের প্রতি যে উনার একটা কার্যক্রম দেখে, সেখান থেকে আমার মূলত মাটি এবং মানুষের এবং দেশপ্রেমের যে বীজটা আমার মনে এবং মননে, দেশপ্রেমের যে একটা বীজ আমার অঙ্কুরিত হয়েছে, সেটার মুক্ত প্রতীক হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই আবির রহমান শিকদার। উনার দেখা দেখি আর উনার চলার ফেরার মাধ্যমে বড় বড় রাজনৈতিক নেতৃত্ব তৎকালীন ওনাদের সাথে আমার দেখা হওয়ার, কথা বলার, ওনাদের সঙ্গে হওয়ার আমার একটা সুযোগ ছিল। তখনকার দিনে রাজনৈতিক অঙ্গনের বীরপুরুষ এম এ আজিজ, জোহর আহমদ চৌধুরী, ছাত্র রাজনীতির মুক্ত প্রতীক সাবের আহমদ আসগরি সহ, মৌলভী শহীদ সহ সমস্ত ছাত্রলীগের রাজনৈতিক পুরুষদের সাথে আমার কথাবার্তা হতো, চলাফেরা হতো, ওনাদের সাথে আমার মিশার একটা সুযোগ ছিল। সেই সুবাদে ওনাদের সহযোগিতা গিয়েই আমার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি একটা দেশপ্রেমের যে বীজটা, সেটা আমার মনে মননে এবং আমার জীবনের সাথে মিশে গিয়েছিল, যার অনুপ্রেরণায় আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বারবার মৃত্যুর সাথে পাঞ্জালরে আমি মৃত্যুঞ্জয়ী হয়েছি। সেটাই হচ্ছে আমার জীবনের অনুপ্রেরণা। আমরা জানি আসলে আপনি বেশ কয়েকটি অপারেশন, বিশেষ করে যে আপনাকে বলা হচ্ছে নৌ কমান্ডো, তো এই বিষয়ে সম্পর্কিত অনেক অপারেশন আপনি সম্পন্ন করেছিলেন সেই 1971 সালের মুক্তিযুদ্ধের সময়। তো সেই অপারেশনগুলোর নাম আসলে আমি জানতে চাই, এবং সাথে যে অপারেশনগুলোর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সেই তৎকালীন যুদ্ধের সময় অপারেশন জ্যাকপট, বিরাট একটি অপারেশন ছিল, এবং এই অপারেশন জ্যাকপটের সম্পর্কে আমরা একটু সংক্ষেপে বিস্তারিত শুনতে চাচ্ছি। সেটাই হচ্ছে অ্যাকচুয়াল আমার যে অংশগ্রহণ, আমার যে অপারেশন, আমার অংশগ্রহণের মাধ্যমে যে অপারেশনগুলো, সেগুলো কিন্তু আমি নিজের থেকে বললে অত্যুক্তি হবে না, আবার নিজের কথা নিজে বলাও ভালো না। কিন্তু এখন আমি জীবনের সায়ান্নে এসে গেছি, আর এরকম একটি প্রাতিষ্ঠানিকভাবে কোনো কথা বলবো এবং বলতে পারবো কিনা আমি জানি না। সেই জন্য আজকে আমি নিজের কথাই নিজেই বলে যাচ্ছি। এটা আমি অনেক কিছু উপলব্ধির থেকে আমি বলতেছি যে এটা আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার দেশের মানুষ, আমার দেশের ভবিষ্যৎ প্রজন্ম জানার জন্য হয়তো আমি আজকে যদি না বলি সেটা বলা হবে না এবং সেটা ইতিহাসের দোরগোড়ায় যাবে না। আমার প্রত্যেকটি অপারেশন কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের টার্নিং পয়েন্ট। আমার প্রথম অপারেশন যেটা আমার সবচেয়ে, শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে না, সারা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একটা টার্নিং পয়েন্টে নিয়ে গিয়েছিল। জুন মাসের পর থেকে মুক্তিযুদ্ধ একটু স্থিমিত হয়ে গিয়েছিল। সেই সুযোগটা নিয়ে পাকিস্তানি জান্তা সারা পৃথিবীতে রটনা করে চলছিল, এখানে পূর্ব পাকিস্তানে কোনো মুক্তিযুদ্ধ হচ্ছে না, সব কিছু স্বাভাবিক চলতেছে। এর ভিতর আমি নৌ কমান্ডো হিসাবে আপনারা জানেন অপারেশন জ্যাকপট সারা বাংলাদেশে এট এ টাইম হয়েছিল অগাস্ট মাসে, সেটা ইতিহাস সবাই জানা। ঠিক সারা দেশের সাথে সাথে আমাদের চট্টগ্রামেও অপারেশন জ্যাকপট পরিচালিত হয়েছে 15ই আগস্ট রাত্রিতে। তো অপারেশনের যতটুকু সফলতা হওয়ার কথা ছিল
ততটুকু সফলতা না আসলেও কিন্তু সারা দেশকে একটা নাড়া দিয়েছিল। একসাথে কর্ণফুলী নদীতে 35টা লিম্পেড মাইন বাস্ট হওয়া এবং 2-1টা জাহাজ এবং ওই এলাকায় যতগুলো ওগুলো ছোট ছোট নৌযান ছিল সবগুলো ডুবে গিয়েছিল এবং একসাথে সমস্ত চট্টগ্রামকে একটা কাঁপুনি দিয়েছিল। অপারেশন জ্যাকপট কিন্তু পুরোপুরি প্রথম অপারেশন জ্যাকপটে এর নাড়া দেওয়ার পরে পাকিস্তানের সাথে একটু ওরা তড়িঘড়ি করে সমস্ত সমুদ্র বন্দরকে আবার স্বাভাবিক করে নিয়ে আসলো। নিয়ে এসে ওরা আবার বলল যে সব কিছু স্বাভাবিক। কিছু দুষ্কৃতিকারী চেষ্টা করছিল কিন্তু হয় নাই। এর ভিতরে আমরা আউটার অ্যাঙ্কার অপারেশন করি, ওইটা আমাদের অপারেশনটা ব্যর্থ হয়ে যায়। ওই অপারেশন আউটার অ্যাঙ্কার বলতে আমরা সাগরে জাপ দিয়েছিলাম, কিন্তু ওইখানে আমরা আমাদের একজন সহযোদ্ধা চট্টগ্রামের এই সন্তান, হাটাজারির বাবা মায়ের একমাত্র সন্তান ফরিদ মোহাম্মদ হোসেন ফরিদকে আমরা হারাই। ও শহীদ হয় যুদ্ধের ময়দানে। যে মর্মান্তিক ইতিহাস, অনেক নির্যাতনের পরে তার মৃত্যুবরণ হয়, সেটা ইতিহাস আছে। এবং আমাদের 7জন লো কমান্ডো বন্দী হয়, কিন্তু আমরা কোনো অপারেশন সাকসেসফুল হতে পারিনি। এই অপারেশনের পরে আমরা ভারতে চলে যাই। কিন্তু আমি ওই অপারেশনের কমান্ডার ছিলেন আরেকজন, কিন্তু আমি অপারেশনটার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই জন্য আমাকে বন্দি করে কোয়ার্টার গার্ডে রাখা হয়। তখন ইন্ডিয়ান আর্মি লেফটেন্যান্ট জেনারেল বি.এন. শর্মা, পরবর্তীকাল উনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন, উনি আমাকে কোয়ার্টার গার্ডে নিক্ষেপ করলেন এবং আমাকে সামরিক আদালতে বিচারের সম্মুখীন করেন। তখন আমি বললাম যে আমি তো ভারতের আর্মিতে চাকরি করি না এবং ভারতের আর্মির আমি কোনো বেতনও নিই না কিছু। আমি আসছি আমার দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য। আমি আমার দেশকে স্বাধীন করার জন্য আমি যে কোনো অপারেশনের সিদ্ধান্ত নিতে পারি, সেটা সফল হোক আর ব্যর্থ হোক। ব্যর্থর দায়িত্বটা আমি নিতে পারি, যেহেতু আমি আমার দেশকে স্বাধীন করার জন্য আমি দুর্বিদ্ধ অপারেশন করার মন মানসিকতা আমার সহযোদ্ধারাও রাজি ছিলেন। আর আমাকে যদি বিচারের সম্মুখীন করতে হয়, তাহলে আমাকে আমার কর্তৃপক্ষ ভারতীয় কর্তৃপক্ষ না, আমার কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ। আমার কর্তৃপক্ষ বাংলাদেশের গভর্নমেন্ট আছে, সেনাবাহিনী আছে, ওরা আমাকে ওদের করতে, ওরাও বিচার করার কোনো অধিকার নেই। আমি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো না, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে আসছি। আমাকে যদি এরপরও যদি করতে হয়, যদি আমাকে সহ্য না হয়, তাহলে আমাকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠাই দিতে পারে, কিন্তু বিচার করার ক্ষমতা আমারও কারো নেই। শেষে ওনারা আমাকে একটা বাউট দিলেন কি, তুমি যদি সত্যিকার যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকো, তাহলে তোমাকে একটা বাউট নিতে হবে। আমি তো বাউটটা কি, উনি বললেন যে একটা জাহাজ তখন অপারেশন 15ই আগস্টের অপারেশনের পরে কিছু বিদেশি জাহাজ আউটার অ্যাঙ্কারে ছিল। ওরা তার একটা আন্তর্জাতিক নিয়ম আছে, কোনো দেশে ঢুকতে হলে বিদেশি জাহাজ ওই দেশের পতাকা, মানে যেমন বাংলাদেশে আসলে যখন বাংলাদেশের সমুদ্র সীমায় জাহাজ ঢুকবে, তখন বাংলাদেশের পতাকা উত্তোলন করতে হবে। ওই জাহাজ এব্লুস এবং মানা দুইটা, একটা এব্লুস হচ্ছে গ্রিকের জাহাজ, মানা হচ্ছে আমেরিকার জাহাজ। ওরা ভয়ে তৎকালীন পাকিস্তানের এই পতাকা নামাই ফেলছিল। এর অফার নাম আমি ভুল বলছি, মানা না, এব্লুসটা নামাই ফেলার অপরাধে পাকিস্তান গভর্নমেন্ট ওই জাহাজকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে বার্মা স্ট্যান্ডের যে শেষ মাথায় যে আছে, এটাকে কি বলেন,
হসপিটাল আছে, হসপিটালের পর একটা ক্যানেল আছে, ওইটার নাম হচ্ছে, আমি নামটা ভুলে গেছি, এই সরাটার নাম। ওইটার মুখে আইনা গুপ্তকালের মুখে আইনা অ্যারেস্ট করে ওই জাহাজকে অবরুদ্ধ করে ওইখানে নোঙ্গর করে রাখে এবং বেশ বড় একটা অ্যামাউন্টের ওদেরকে জরিমানা করে। এই জরিমানার টাকা দিয়ে তারপর ওরা যেতে পারবে। তা ওরা ওই অবস্থায় যখন করছে, আমাকে বোর্ড দিল যে কি ওই জাহাজকে তুমি অপারেশন করার বোর্ড নিবে কেন? আমি যে অবশ্যই নেবো। আমি বোর্ডটা নিলাম এবং ওদেরকে ওয়াদা করলাম, হয় অ্যাবলুজ ডুববে, না হয় আমার লাশ ভাসবে। এই বোর্ডটা নিয়ে আমাকে এবং আমার সাথে 14 জন নৌ কমান্ডো দিয়ে আমাকে চট্টগ্রামে পাঠায়। চট্টগ্রামে পাঠানোর পরে জাহাজগুলো আমরা রেকি করলাম। রেকি করে আমার সাথে ফারুক ভাই ছিলেন, ফারুক ভাই সহ আমরা বসলাম। ফারুক ভাই আমার সিনিয়র, তখন আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল বিএন শর্মা আমাকে বললেন যে, উনি আমাকে বললেন যে তোমাকে নেতৃত্ব নিতে হবে। আমি বললাম যে আমি গ্রামের একটা ছেলে, সবেমাত্র আমি মেট্রিক পরীক্ষা দেব এবং চট্টগ্রাম শহরটাও আমি ভালোভাবে চিনি না, আমি এই দায়ভার নিতে পারি না, আমাকে কেউ একদম সিনিয়র তা বলে তুমি নাও, তুমি যে কোনো কাউকে একটা লোক নাও। তো উনি ফারুক আজম ছিল আমার দুঃসম্পর্কের আত্মীয়, উনাকে আমি এই জন্য আমার গাইডার হিসেবে উনাকে নিলাম। উনি সহ আমি সব কিছু, এবং লোকমান মামা তৎকালীন সাদা মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন এলাকার, কমার্স কলেজের এককালীন ছাত্র সংসদের বিবি ছিলেন লোকমান চৌধুরী। উনি আমাদের গাইড করছেন, আমাদের সব কিছু আনা নেওয়া, আমাদের শেল্টারের সব কিছু ব্যবস্থা উনি করছেন। ওনার একটা অস্টিন গাড়ি ছিল লাল রঙের, ওইটাতে করে আমাদের রেখি থেকে আরম্ভ করে সমস্ত যেখানে যাওয়া আসা সব কিছু উনি করলেন। আমি তিনবার আমি ওই এলাকাটা, এই গুপ্তখালের এলাকাটা আমি করলাম। করে আবার ফারুক ভাই, লোকমান মামা এবং আমরা 3 জন বসলাম। বসে সিদ্ধান্ত নিলাম যে আমাদের চিরচারিত আগের অপারেশনগুলো ছিল যে কর্ণফুলীর অপর পার থেকে সাঁতার কেটে আসে এদিকে আমরা অপারেশন করতাম। কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে না, অপর পার থেকে আসবো না। আমি যেহেতু এই খালটা আছে, গুপ্তখাল আছে, গুপ্তখালের ভিতর দিয়ে গিয়ে আমি যত রিক্স হোক আমি এখান থেকে এই দিক থেকেই করবো। তা ওনারা বলেন তুমি ভেবে চিন্তা, আমি না, আমি চিন্তাই করে দেখলাম। এখন আর সিদ্ধান্ত নিলাম যে আমি 10 জন 12 জন নিয়ে আমি অপারেশনের নামবো না, হইচই হয়ে যাব। আমি একা অথবা আরেকজনকে নিতে পারি, এর 2-এর অধিক মানুষ হলে এটার গ্যাঞ্জামও বেশি হবে এবং সিক্রেসিটা নষ্ট হয়ে যাবে। তা ফারুক ভাই আমাকে বললেন যে তুমি কাকে নেবে, তুমি সিদ্ধান্ত। আমি বললাম যে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি এবং তুমি যাকে নেবে ওইটা ওনাকেও আবার বলে, আমি যে আপনাকেও আমি বলবো না, আমি ওকে নেবো, ওর সাথে আমি বোঝাপড়া করবো। তা আমি গিয়ে মনোজের বাড়ি হলো, আমার সহযোদ্ধা মনোজ কুমার দত্ত, ওর বাড়ি হলো মিরেশ্বরায়। আমরা একেই গেছিলাম, মাদার বাড়িতে আমাদের শেল্টার ছিল। ওকে গিয়ে বললাম, সবাই না জানে মতো, ওকে এক পাশে নিয়ে গেছি, আমরা হোটেল সফি নিয়ে গেছি। হোটেল সফি নিয়ে গিয়ে চা নাস্তা করে ওকে বললাম যে এই চলো আজকে তুমি আমরা একটা অপারেশন টার্গেটটা করবো, রেখি করবো, এবং তুমি যদি পারো আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকেই নিয়ে আমি অপারেশনটা করব। তা ওকে নিয়ে লোকমান মামা সহ আবার রেখি করলাম গুপ্তখালে গিয়ে, এবার রাজি হয়ে গেল। একদিন পরে আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা অপারেশনে যাব। তা ওকে বললাম যে ঠিক যখন আমি অপারেশনে বের হবো, সবাই ঘুমাবে, আমি তোমাকে ইশারা করব, তুমি আর আমি বাইর হয়ে যাব। ও রাজি হয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একদম কমপ্লিটলি, কিন্তু আমরা আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি বড়, যে আমাদের নৌ কমান্ডো হচ্ছে সুইসাইড স্কোয়াড। যখন আমরা রিক্রুটিং হই তখন আমাদেরকে কমপ্লিটলি বলছে যে তোমরা অপারেশনটা হচ্ছে সুইসাইড স্কোয়াড। তোমরা যখন অপারেশনে যাবা তোমাদের গালে মরফিন থাকবে, কোনো অবস্থাতে তোমরা ধরা দিতে পারবে না। যদি ধরা পড়ার অবস্থা হয় তাহলে মরফিন করে বাইকে খেয়ে তোমাদেরকে সুইসাইড করতে হবে। এইরকম অনেক ছেলে থেকে ওইটাকে কী বলে,
রাজি না হয়ে ফল আউট হয়ে গেছে, যেগুলো শেষে ইয়েতে সাধারণ মুক্তিযুদ্ধের সাথে অংশগ্রহণ করছে। নৌকমান্ড থেকে ওরা অনীহা দিয়ে চলে গেছিল। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে সব কিছু আমাদের নিজেরাই ইয়ে করবো, কীভাবে যাব। তাও সাধারণত আমরা লিম্ফেন্ড মাইন ব্যবহার করি, একটা মাইন ব্যবহার করতাম। সেই জন্য আমরা ইয়ের থেকে এই পলিথিন ব্যাগে করে একটা শার্ট এবং একটা লুঙ্গি নেব এবং সাথে কিছু টাকা নেব। তো যেদিন অপারেশন হবে ওই দিন রাত্রে আমরা গিয়ে ওই ইয়ের থেকে, আমি আর মনোজ, রিয়াজউদ্দিন বাজার থেকে একটা শার্ট একটা গেঞ্জি নিলাম এবং সাথে 300 টাকা, তখনকার পাকিস্তানি টাকা 300 টাকা নিয়ে একটা পলিথিন ব্যাগে বইয়া কোমরে এবং নিয়ে আমরা গুপ্তকালের উপরে রেল ক্রসিং সল্টগোলা রেল ক্রসিং মানে কর্ণফুলী নদী থেকে 2 মাইল উপরে থেকে আমরা অপারেশন স্টার্ট করব। তা সেই রাত্রে আমরা গেলাম লোকমান মামার অস্টিন গাড়িতে করে। আমাদের সাথে সহযোগী ছিল এলাকার মুক্তিযোদ্ধা নুরুল হক ও সার্বিক আমাদেরকে সহযোগিতা করলো। গিয়ে আমরা 2 মাইল উপরের থেকে একটা বাড়িতে গেলাম। ওইখানে আমরা খানা দানা খাওয়ার পরে রাত 1টার দিকে আমরা 2টা মাইন বাঁধলাম কোমরে এবং সাথে ওই যে পুটলি করা শার্ট এবং লুঙ্গি এবং $300 পকেটে না কোমরে বাঁধা আমরা নামে গেলাম। আস্তে আস্তে ক্রলিং করতে, তখন ছিল বাটা অবস্থায়, ওই খালটার পানি নিচে ছিল, খুব মারাত্মক অবস্থা। আর খালের 2 পাশে ছিল বাবলা গাছের কাঁটাগুলো, এখনও কেউ গেলেও দেখতে পারবে ওই খালের 2 পাশে সবগুলো কাটার মতো লতা গাছ, ওগুলো গায়ের সাথে বাঁচতেছে। আর নোনা পানি যখন ওই ছিঁড়ে যাচ্ছে, রক্ত বাইরে হচ্ছে, রক্তের সাথে যখন নোনা পানির যে একটা ব্যথাটা মানে ওই এমনও তো কথা আছে, ওই কাইটা লবণ লাগাই দেব, সেই অনেক বেশি তবু আমরা অগ্রসর লাগলাম। তার সাথে আছে আর ওই খালের 2 পাশে ছিল সব পায়খানা সবগুলো ভর্তি, পায়খানার ভিতর দিয়ে আমরা গেলাম। কিছুদিন যাওয়ার পরে আমাদেরকে 2 রাজাকারে করে ফেললো। কিন্তু লোকমান বাবা ফারুক ভাই এরা আমাদেরকে ছেড়ে যায় না, ওরাও আস্তে আস্তে খালের ফারবার ওই 2 জন রাজাকারকে হল করাইয়া ও বড় বড় বস্তার ভিতর ঢুকাইয়া বাইন্দে ওনারা নিয়ে গেছে বস্তার ভিতর করে। আমরা অগ্রসর হলাম রাত 3টার পরে। গুপ্তখাল আর কর্ণফুলীর মাঝামাঝি যে একটা আছে, ওইটার উপর দিয়ে একটা ব্রিজের উপরেও দেখতেছি সেনাবাহিনীর লোক, পাকিস্তানি আর্মি, এবং নিচেও বাংকার করিয়া ওই সেনাবাহিনীর এখন আমরা চিন্তা করতেছি অপারেশন করবো কি করবো না। মনোজ বলে যে না চল ফিরে যাই। আচ্ছা মনোজ, তারপর আমি বললাম যে মনোজ এটা তো আমার বাউট, আমাদের তো এটা বাউট নিয়ে আসছি, আমাদেরকে অপারেশন করতেই হবে। আচ্ছা এখন তো ওরা এই সময় দেখলাম যে ওদের পালাবদল, আর্মিদের ওই ডিউটির পালাবদলের অবস্থা, কতগুলো আর্মি নিচে নামতেছে আর কতগুলো উপরে উঠতেছে, শিফটিং যেটা পালাবদলটা। আচ্ছা তখন আমরা করলাম কি, 2 জনে ডাইভ দিলাম, মানে ওই ডুব দিয়ে একদম গিয়ে ওই ব্রিজের এখানে কর্ণফুলীতে গিয়ে উঠলাম একবার ঠিক এইভাবে পাশে অ্যাবলুস, এদিকে মানা এবং অ্যাবলুস আমরা অপারেশন করবো। ওইখানে গিয়ে সিদ্ধান্ত নিলাম যে মনোজ যাবে মানাতে, আমি অ্যাবলুস। এইটা নেওয়ার কারণ হলো যে কোনো অবস্থাতেই যদি মানা অপারেশন হলো ক্ষতি নেই, কিন্তু অ্যাবলুস অপারেশন না হলে তাহলে আমাদের বাউটটাও ঠিকবে না, এবং এইটাতে বিদেশি জাহাজ আর এটা হচ্ছে যে পাকিস্তানি জানতাম আমি ফেলছে, এটা অ্যারেস্টেড, এটার আরও বেশি হবে। তখন রিস্কটা আমি নিলাম। মানুষ উপর দিয়ে গেল, আমি আস্তে করে যখন কাছে গেলাম, শিপের ব্লুসের কাছে গেলাম, উপর থেকে আমি দেখতেছি অবস্থাটা কি, তখন সেন্ট্রি আমাকে দেখে ফেললো। সেন্ট্রি দেখে হুইসেল যখন বাজানো আরম্ভ করলো, চতুর্দিক থেকে গোলাগুলি আরম্ভ হয়ে গেছে আর্মিদের। হুইসেল বাজানোর পরে চিৎকার করতেছে। আমি ডাইভ দিয়ে ঠিক অপোজিটে ওই নদীর দিকে গেলাম,
গিয়ে একটু করে উঠে ইয়েটা ঠিক তখন ওই ইয়ে হচ্ছে যে অপারেশনের মূল জিনিস হচ্ছে যে কি শিপের যেখানে মাস্তুল থাকে যেখান দিয়ে ধোঁয়া ওঠে মাস্তুলের ঠিক নিচে হচ্ছে মেশিন ইঞ্জিনটা তো ওইখানে মাইল লাগাতে হবে ওইখানে যদি মাইল লাগায় তাহলে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে জাহাজটা আর কিছু করতাম অন্য জায়গায় লাগালে কিন্তু ওরা ওই গর্ত হয়ে গেল ওইটা কিন্তু ও জ্বালাই করে ইয়ে করতে পারে আমি ওইটা মাস্তুল ধরে ওইদিকে গেলাম গিয়ে এদিকে গোলাগুলি স্টার্ট হয়ে গেছে তা আমি গিয়ে দুইটা মাইন ওইখানে আমার হাতে ছুরি ছিল ছুরিটা দিয়ে ওইখানে শ্যাওলা আছে ওই বিভিন্ন শ্যাওলা লাগিয়ে থাকে ইয়ে থাকে বডিতে ওগুলো পরিষ্কার করে দুইটা মাইন লাগাই দিলাম লাগাই দিয়ে আমি কিছু দূর চলে গেলাম চলে যাওয়ার পর আমার হঠাৎ করে আমার মাইন্ডে ইয়ে হলো যে আমি খ্যাপগুলো খুলছি কিনা ওইখানে খ্যাপ ছিল খ্যাপগুলো খুলে দিলে 45 মিনিট পরে ওগুলো সলিউবল ফ্লাক্স আছে ওইটা সলভ হয়ে গেলে মাইন্ডটা বাস্ট হবে আমার মাইন্ডে স্টার্ট করলো যে আমি তাড়াতাড়ি করতে গিয়ে যদি ইয়েটা ফিনগুলো খুলছি কিনা যখন আমি ফিন খুলতে আসছি তখন একটা মাইন্ড কী জন্য কী হইলো কী জন্য ওই টাইমিংটা ইয়ে হয়ে গেলো একটা মাইন্ড বাস্ট হয়ে গেল আমি কিছু দূর থাকতে ম্যান বাস্ট হওয়ার পরে হঠাৎ করে আমার একটা মাথায় এবং বুকে শক লাগলো শক লাগার পর আমি আর কিছু বলতে পারতেছি না মানে কিছু দেখতেছি অনেকক্ষণ পরে আমার হোশ আসলো তখন দেখতেছি আমি এই সাগরের অনেক সমুদ্র নদীর অনেক নিচে তলায় গেছি আবার আমার হোশ আসলো আমি তো অপারেশন করতে আসছি আবার উঠার চেষ্টা করে আসে তারপর আমি ডাইভ দিয়ে ঠিক নদীর ওপারে চলে গেলাম দেখেছি খুব বেশি গোলাগুলি হচ্ছে মানে একদম ঝড়ের মতো বৃষ্টি হচ্ছে আর ওই 15 তারিখ আমাদের অপারেশনের পরে পাকিস্তানি আর্মিরা এমনভাবে চার্জ লাইট লাগাইছে সমস্ত কর্ণফুলিতে রাতের থেকে দিনের আলো আরও বেশি দেখা যেত তা আমি ডাইভ দিয়ে বাজ উঠতে তখন আরও বেশি হয়ে গেল কিন্তু আমি যখন ওই পারে চলে গেছি আর ট্রেকিং করতে পারে নাই আমার হঠাৎ করে খেয়াল হলো যে মনোজের কথা মনোজকে ডাললাম মনোজকে পাইলাম না এখন আমি নিজে বাঁচার চেষ্টা করতেছি তা আমি ওই পারে উঠে দেখেছি ধান খেতে উঠে আমি কিছুক্ষণ ইয়ে করতেছি তখন দেখতেছি আমার নাক দিয়ে একটু একটু রক্ত পড়তেছে তা কিন্তু আমার হোঁশটা ঠিক ছিল মাথাটা একটু ইয়ে করতেছে ভারী ভারী লাগতেছে কিন্তু নাক দিয়ে রক্ত পড়তে ওইদিকে খেয়াল করতেছি না আমি এই ক্রলিং করে কতটুকু যাওয়ার পরে দেখছি যে একটা বুড়ো লোক ওই একটা পুকুরের মতো আছে ওইখানে উজুর মতো করতেছে আমি তাড়াতাড়ি গেলাম দেখি আজান দিচ্ছে ওই বিভিন্ন ইয়েতে মসজিদে আজান দিচ্ছে সকালের তো ও দেখে আমাকে একদম অবাক হয়ে গেছে এই তুই কুত্তে গেলি মানে ডেঙ্গে মানুষ উনি বলছে এই তুই কুত্তে গেলি এদিকে ইয়ে হয়েছে তুই কী করছো ইয়ে করছো তা আমি বললাম ওনাকে আমি সব কিছু ভাঙিয়ে বললে এই অবস্থা হয়েছে ভাই বাজি এখন আপনারও ছেলে আছে ছেলে হিসাবে আমাকে আগে রক্ষা করুন তারপর যাই হবে লোকটা আমাকে ইয়ে করতে চাই যে ওনার ওয়াইফ বের হয়ে আসছে তুই মানে চিড়িয়াঙ্গের বাসায় হতো তুই এলে জিজ্ঞা কর ওয়াইফ হয় তোমার তো বাপ ডাকের হয় যে তোমার তো হওয়া তাহলে তুই কিন্তু তোমার তো হওয়া নাই ওনাদের কোনো ছেলে হয় তোমার পড়লি কেন করতে হয় তুই হয় তুই নামাজ পড়ো হয় আমি হয় যে চলি যাই চিড়িয়াঙ্গা বাসায় বলতেছে উনি আমাকে নিয়ে গেল কি ওদিকে রাজাকার আসতে দেখে উনি আমাকে ওনাদের ওই কুড়ের আড়াইল আছে না আড়াইলের ভিতরে ঢুকাইতে হয় বাজি হয় তুই একটা শুই থাক হয় জিতে আড়াইলে হয় আমি জবাব দিবি তো কিছুক্ষণ পর রাজাকারেরা আসছে ওই যে আমাকে দেখছে উঠতে দেখছে হয়তো এইদিকে স্যার হয়তো হওয়া সা তোর হয়তো এটা কি নয় আমি তো দেখি বুঝছো হয়তো কিছু আমি কিছু দেখিনি হয় না হয় এইদিকে আসছিল তুই বুঝছো হয় তাহলে আমাদের ইয়ে দেখ আমাদের কোনো ছেলে মেয়ে নয় তোরা ইয়ে বাড়িঘর চেক কর আর সব কিছু চেক করছে আর আড়াইল তো চেক করে নাই আর ওই ঘর দুয়ার দেখে চলে গেছে আমি উঠে কিছুক্ষণ শুয়ে 1 ঘন্টা পর ওনারা আমাকে নিলে আমি ওই কাপড়গুলো বের করলাম গোসল করে ওনার পুকুরে গোসল করলাম গোসল করে রক্ত পড়তেছে দেখে ও আমাকে কি একটা জিনিস লাগাই দিয়েছে রসুনের মতো ওগুলো দিয়ে হয় জিনিস হয় ঠিক হয়েছে ঠিক হয়ে গেছে রক্তটা একটু বন্ধ হয়েছে কিছুক্ষণের জন্য গোসল গাছল করে ওই বুড়ি আমাকে খড়খড় আবাদ দিছে খাইতে খড়খড় আবাদ মানে ঠান্ডা ভাতটা খাই দিছে আমি কিছু খাইয়া ইয়ে করে উনাকে বললাম যে আমাকে একটু ইয়েতে দিয়েছে হয়তো তোরা পারে ওটা তা আমি বললাম যে আমার বাড়িতে এরকম আমার চাচা ইয়ে তৈদ মিয়া চৌধুরী তৈদুল আলম চৌধুরী এবং আমার এক চাচা ছিলেন যে হুজুর ওনার ইয়ে ছিল যে ফিরিঙ্গি বাজার নিজাম শাহ দরগার ওইখানে উনি
ওনার ইয়ে ছিল, খানকা ছিল। ওনার নাম বলার পরে ও তো আমাকে জড়াই ধরে কাঁদতে হুক কয়ে তুমি তো হজোয়া হজ আর হজ মণিপুর ভাইভূত। ওই জমিটা ছিল আমার চাষাদের, ওই আমার চাষা তার ওইদিকে ওই জমি ছিল, ওই জমিটাই চাষা এরা। উনি আমাকে অনেক ইয়ে করে আনে যে এই সম্মানে তুলে দিল। অবমিত্রের কাঠ ওইকে পথে জিজ্ঞেস করতেছে এইটাকে, হয় না হয় আর আলা হয় বাড়িতে হয়তো বেড়াইতে এসছে যে ওনার শ্বশুর বাড়ি ছিল যে ফিরিঙ্গি বাজারের ওইদিকে, হয়তো আমার শ্বশুর বাড়ি থেকে এই বেড়াইতে আসছে, হয়তো ওরা হয়তো বাড়িতে ভাড়াই দিচ্ছে যে ওই সময় আমি আমার এদিকে আইসে দেখতেছি যে যখন শেল্টারে গেলাম দেখি যে মনোজ ওইখানে কিরে তুই খোঁজ না, আমি তো হজ ওইটাতে ইয়ে করে আমি ওইদিকে উঠে ওইদিকে যাই নাই, কিন্তু আর ওইটাতে মানাতে ইয়ে লাগাই নাই। আমাকে বলতে হয়তো মানাতে আমি লাগাইতে পারি নাই, আর তোর ইয়েতে হয়তো বাস্ট হওয়ার পরে হয়তো আমি যাইতে তোর এটা বাস্ট হয়েছে এই বয়ে হয়তো আমি উঠে ওই দিক থেকে উঠে ওইদিকে উঠে ওই যেদিকে গেছি ওই দিক থেকে আমি চলে আসছি। সকালে দেখি যে ওই ফারুক ভাই লুকমান ভাই এসে আমাকে জড়াই দিল, হয়তো বিবিসি তুমি হয়তো তো গিয়ার খবর হইতে হয়তো তোমারও ভরসা আমারও ভরসানের কথা বললো। এরপর এই অপারেশনটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সবচেয়ে টার্নিং পয়েন্ট হচ্ছে এটা, যখন ওরা পাকিস্তানিরা ইয়ে করতেছে কি বলতেছে কি কোনো মুক্তিযুদ্ধ হচ্ছে না, স্বাভাবিক অবস্থা। এই গ্রিক জাহাজটা ডুবার পরে ওরা গিয়ে আন্তর্জাতিক শিপিং কর্পোরেশনের ইন্টারন্যাশনাল আদালত আছে, ওইখানে গিয়ে ওরা ইয়ে করছে, ওরা ওইটা ট্রান্সফার করলো জাতিসংঘে। জাতিসংঘে গিয়ে বললো যে পাকিস্তান বলতেছে কোনো যুদ্ধ চলতেছে না, এখন আমাদের জাহাজটা ইয়ে ধ্বংস করলোকে। তখন পাকিস্তানের প্রতিনিধি মাহমুদ আলী গিয়ে জাতিসংঘে বললো যে এই এবলুস ইয়ের ধ্বংসের দায়িত্ব আমরা নিতে পারি, গ্রিক জাহাজের এটা নিতে পারি, এটা তথাকথিত মুক্তিযোদ্ধাদের কাজ। এইটা বলার সাথে সারা বিশ্বে ইয়ে হয়ে গেল যে মুক্তিযুদ্ধ চলতেছে, যেখানে এত বড় একটা জাহাজ উড়িয়ে দিল, এরপরে সারা বিশ্বের একটা নাড়া দিল। আমার অপারেশন ছিল অক্টোবরের 2 তারিখ, কিন্তু 8 তারিখ নভেম্বরের 8 তারিখ যখন আর পৃথিবীর কোনো জাহাজ আর আসতেছে না পাকিস্তানের পূর্ব পাকিস্তানে, তখন সামরিক জনতা এখন 8 তারিখ জাতির উদ্দেশ্যে ভাষণ দিল। তথাকথিত মুক্তিযোদ্ধারা যে ধ্বংসাত্মক কাজ করতেছে, এটা ধরুন সারা পাকিস্তানে খাদ্য অভাব দেখা দেবে, পৃথিবীর কোনো জাহাজ আর এখানে আসতে চাইতেছে না। এগুলো যদি বন্ধ না হয় তাহলে পাকিস্তানের ভবিষ্যতে দুর্ভিক্ষ দেখা দেবে। তখন সারা পৃথিবী ইয়ে করলে না মুক্তিযুদ্ধ তো হচ্ছে, তোমরা আর ইয়ে করতে। আর পাকিস্তানি সামরিক জনতা যেখানে মাহমুদ আলীকে জাতিসংঘে স্বীকার করলো, এবং এখন 8 তারিখ জাতির উদ্দেশ্যে বেতারে এবং টেলিভিশনে ভাষণ দিল। এরপর আমার অপারেশন আরও 4টে অপারেশন, সেটা হচ্ছে ডিসেম্বরে। সময় আছে তোমার? এই 3টে অপারেশনে কিন্তু আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের অপারেশন। ডিসেম্বরের 6 তারিখ আমার এখানে ওইটা কিন্তু এবলুজ আমার সম্পূর্ণ আমার একক অপারেশন, এখানে আর কারো অংশগ্রহণ নাই। আর 6 তারিখ নারায়ণগঞ্জের অপারেশন, সেটা তুরাগ জাহাজটার অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সবচেয়ে কিন্তু ও লাকি জিনিসগুলো, যেমন এবলুসটা ছিল ও ইয়েতে এই কর্ণফুলীর মোহনার আগে, যেই জায়গাতে ডুবার পরে এমনভাবে ডুবছে সেটাকে আর নাড়াচাড়ার কোনো ইয়ে ছিল, সমস্ত নদী বন্দর বন্ধ হয়ে গেছে এই অপারেশনের পরে। সমস্ত চিটাং পোর্ট অকজ্জা করা হয়ে গেছে, কোনো জাহাজ আড্ডু করে ছিল না। আর এই তুরাগ জাহাজটা হচ্ছে বুড়িগঙ্গা এবং শীতলক্কার মোহনায়, এইটা বুড়িগঙ্গা, এটা শীতলক্কা, এই মোহনায় তুরাগ জাহাজটা। আমরা প্রায় 11 জন অংশগ্রহণ করছিলাম, 11টা মাইন ইয়েতে জাহাজটাতে লাগাইছি। এটা আমাদের 6 তারিখ তো বুড়িগঙ্গা এবং শীতলক্কার মোহনায়। তারপর আমি এইটা আমাদের সফল হন। এরপর হচ্ছে যখন কোনো বিদেশি জাহাজ পূর্ব পাকিস্তানে আসতেছে না, তখন এই জাতিসংঘের জাহাজে করে মিনি লায়ন মিনি লেডিতে করে জাতিসংঘের তত্ত্বাবধানে 2টা জাহাজের
রসদ পাঠাইছে পূর্ব পাকিস্তানের জন্য। এই দুইটা জাহাজ এই নারায়ণগঞ্জের ইয়েতে বিশ্ব গোডাউন বলে এটাকে, বিশ্ব গোডাউনের ওইখানে জেডিতে এসে এই মালগুলো ওই খাদ্য সবগুলোই কম, দুটা জাহাজেই কম, ওগুলো বিশ্ব গোডাউনের জেডিতে করবে, খালাস করবে। ওইটা আমাদের অপারেশন ছিল 8 তারিখ, 8ই ডিসেম্বর। আমি, আমার বন্ধু তাহের এবং মনু শেষে তৎকালে আমাদের আওয়ামী লীগ নেতা এবং মুক্তিযুদ্ধের পরে স্বাস্থ্যমন্ত্রী জহুর আহমদ চৌধুরীর মেয়ের জামাই ছিল মনু। আমরা 3 জনে এই দুইটা অপারেশন, মিনি লায়ন, মিনি লেডি, দুইটাই আমরা অপারেশন করি এবং সম্পূর্ণভাবে তুরাগ জাহাজের মতো এটা একদম কমপ্লিটলি ডেস্ট্রয়েড হয়ে যায়। এরপর ওদের খাদ্যের হলো। তারপর 10 তারিখ, 10ই ডিসেম্বর হচ্ছে সবচেয়ে মুক্তিযুদ্ধের মানে এই দুটো টার্নিং পয়েন্ট। ওইটা হচ্ছে সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট। তখন খাসপুর ব্রিজ ছিল না, ঢাকা চট্টগ্রাম রোডের এখন যে খাসপুর ব্রিজটা, তখন ব্রিজ ছিল না, সেটা ছিল যে ফেরিঘাট। এখন আমাদের সিদ্ধান্ত হইল যে কোনো কিছুর বিনিময়ে আমরা এই ফেরিঘাটের কে উড়িয়ে দেব। কিন্তু এই দুটো অপারেশনের পর এবং এইটাকে রক্ষা করার জন্য এরা যোদ্ধা বিশারদ পাকিস্তানও, ওরাও টের পাইছে এখন তো এটাই করবে। ওরা সার্বিক প্রস্তুতি নিল নারায়ণগঞ্জের উপর। সে একদম ওই থেকে এটাকে কি বলে হয় যে এই বিশ্ব ইস্তমা হয় যে তুরাগ নদী, টঙ্গী থেকে আরম্ভ করিয়া একদম এই শীতলাক্কার মোহনা পর্যন্ত পুরো এলাকায় এরা রাত দিন করে মানে ইমার্জেন্সি দিয়ে রাখছে। কিন্তু আমাদের হলো যে আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমরা অপারেশন করবই। তা আমরা 2 দিন আমরা করলাম, মানে গিয়ে উপরের থেকে গিয়ে বিভিন্ন ক্যাম্পলাসিং করে করে সিদ্ধান্ত নিলাম। দেখলাম যে ওই দিক থেকে কতগুলো ফোন আছে না, ফেনা কচুরি ফোন আছে না, কচুরি ফোনার আসে, কচুরি ফোনার দেখলে এরা গুলি করে। তা আমরা করলাম কি 9 তারিখ করলাম কি উপরে গিয়ে কচুরি ফোনা ছাড়তে শুরু করলাম। এই কচুরি ফোনা দেখে এরা গুলি করে। 9 তারিখ যখন গুলি করছে একটু যখন পায় না আর একটু হয়েছে হতাশিত। 10 তারিখে আমরা সারা করলাম এবং 10 তারিখ 12টার পরে আমরা কচুরি ফোনার ভিতর দিয়ে আমরা 3 জন, তাও আমি, তাহের, মনোজ, আমরা দুইটা মাইন নিলাম এবং সেই টঙ্গির উপর থেকে আমরা এই কচুরিফানার ভিতরে গিয়ে হলো আমরা আসলাম এই সিটাং সাইডে না, ঠিক আগে অপোজিটে ঢাকার সাইডে ওদিকে আসতে আরম্ভ করলাম। আমাদের সিদ্ধান্ত হলো যে 2 জন 2 দিকে লাগাবো, 2 আছে না ওই ফেরির বয়াগুলা, ওই আমরা 2 জন 2 জায়গায় লাগাবো, আর একজন ওই 2টা আছে ফেরি আছে, 2টা ফেরিতে লাগাবো। তাই আমরা যখন আমরা প্রথম এবং দ্বিতীয় ফেরিতে ইয়েতে লাগাইলাম, হ্যাঙ্গারগুলোতে লাগালাম, ওই ফেরির আওয়াজে ওরা গোলাগুলি আরম্ভ করলো। এর ভিতরে আমরা ওই 2টা ফেরি ওই 2টাতে লাগাইয়ে আমরা বাটির দিকে চলে গেলাম। তো ওইখানে গিয়ে আমাদের ছিল যে কলাগাছ ওইটা হলো যে নারায়ণগঞ্জের বাটির দিকে যেখানে বুড়িগঙ্গা শীতলাক্কা মোহন আছে, ওইখানে উনার ওই বাড়িটা ছিল যে তৎকালীন পেপসিগুলার মালিক আমানুল্লাহ চৌধুরীর, ওনার বাড়িতে গিয়ে আমরা উঠলাম। কোনো আমাদের কোনো কইতে হয়নি, কিন্তু একদম কমপ্লিটলি ফেরিঘাটটা ডেস্ট্রয় হয়ে গেল। তো এইটার হচ্ছে টার্নিং পয়েন্ট। এই জন্য বলছি, তখন ঢাকার সাথে মানে ঢাকার বাইরে যোগাযোগ ছিল, নদীপথে ছিল যে ওই বুড়িগঙ্গা শীতলাক্কার মোহনা দিয়ে ওইদিকে চাঁদপুরে যাওয়ার। ওই তুরাগ জাহাজটা ডুবানোর পরে ওই নদীপথটা বন্ধ হয়ে গেল, আর কোনো জাহাজ ফেরিতে চলার নেই। বিশ্বগড়ার মিনি লায়ন, মিনি লেডি অপারেশনের পরে ওদের খাদ্য বন্ধ হয়ে গেছে এবং সর্বশেষ 10ই ডিসেম্বরের খাসপুর ফেরিঘাট অপারেশনের পরে এরা ময়নামতি এবং চট্টগ্রামের সাথে এবং সিলেটের সাথে পুরো যোগাযোগ এদের বন্ধ হয়ে গেছে, কাটা হয়ে গেছে। একমাত্র খোলা ছিল তখন সাভারের রাস্তাটা। সাভারের রাস্তাটা ছিল মুক্তি এবং যৌথ বাহিনীর সার্বিক যুদ্ধ প্রস্তুতি নিয়ে
আমাদের যখন আমাদের এই 3টা অপারেশন সাকসেসফুল হওয়ার পরে ওরা ওইদিকে সমস্ত শক্তি নিয়ে গেছে, তারপর ঢাকার উপর যুদ্ধের প্রেশারটা পাকিস্তান আর্মিরা সহ্য করতে পারে না, সারেন্ডার করলো। তাহলে এইটা এই ব্লুজ অপারেশন হচ্ছে সারা বিশ্বের জানান দেওয়া এবং চিরাং পোর্ট বন্ধ হয়ে যাওয়া, এবং ঢাকার অপারেশনের সবচেয়ে হচ্ছে যে তুরাগ নদীপথ বন্ধ করে দিছে, মিনি অপারেশন ওদের খাদ্য বন্ধ হয়ে গেছে, এবং খাসপুর ফেরিঘাটটা অপারেশনের পরে ঢাকার সাথে পুরো দেশের সাথে এইদিকে দক্ষিণ পূর্ব দিকে চট্টগ্রাম কুমিল্লার ক্যান্টনমেন্ট এবং সিলেটের সাথে পুরো এই এলাকাটা যোগাযোগ বন্ধ। ওরা আর আর্মি আইনে ঢাকায় করতে পারে নাই, ওদিকে নাগরাজ বাহিনী এবং যৌথ বাহিনীর প্রেসারে ওরা সারেন্ডার করলো। এই সাইডটা অপারেশন হচ্ছে মুক্তিযুদ্ধের এবং নেভাল কমান্ডারদের টার্নিং পয়েন্ট, এবং এইগুলো আমার বিশেষ করে আমার এই অংশগ্রহণ। আবার আপনার সহধর্মীর কাছে জানতে চাচ্ছি যে এত বছর যে সাংসারিক জীবন, আপনার স্বামীর আসলে কোন জিনিসটা আপনার খুব ভালো লেগেছে আপনার? এতদিন পর্যন্ত আমরা আজকে আমাদের বিয়ে হয়েছে প্রায় 35 বছর। আমরা দুইজন এতদূর পর্যন্ত আমরা একজনে সাপোর্ট করে করে একটু পর্যন্ত আগে আসছি, এবং উনি আমাদের জন্য, আমাদের সংসার তো এত উচ্চ মধ্যবিত্ত ছিল না, নিম্ন মধ্যবিত্তের চেয়ে উপরে, কিন্তু উনি আমাদের এই সংসারের জন্য অনেক স্ট্রাগল করছে, নিজের যুদ্ধ জীবনে স্ট্রাগল করছে। সাংসারিক জীবনটা যুদ্ধ জীবনের চেয়ে কম না, যুদ্ধ জীবনের চেয়ে কম না, এটা অনেক বেশি আরও। তো সেই জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমরা একটু এই পর্যন্ত আসতে। তো সেই জন্য আমরা একটু স্ট্রাগল তো দুজনকেই করতে হয়েছে। মাঝে মাঝে ঝগড়াঝাটি হয়েছে। ওটা তো না করলে যেমন মিষ্টি তেমন টকও থাকতে হবে, অবশ্যই। টক মিষ্টি দুটার মধ্যেই কোনো মতে হাগাই গেছি আর কি। তো দীর্ঘদিন তো দেশের বাইরে অবস্থান করছেন, তো সেই হিসেবে নিজের এই বাবার যে স্মৃতি, বাবার যে বাড়ি, তো সেই বাবার বাড়িকে কতটুকু অনুভব করেন বা মিস করেন আপনি? আমার বাবার বাড়ি না, আপনার বাবার বাড়ি? আমার বাবার বাড়ি আমি আসি এখানে আসি বিদেশ থেকে যখন আসি প্রায় এখানে থাকি, এখানেই আমি উঠি এখানে জীবনটা এনজয় করে আবার চলে যাই, এই দেশের জীবনটা এনজয় করে আবার আমি বিদেশে চলে যাই। এখন এবার আসছি একটু করোনা ভাইরাসের জন্য, আমরা প্রায় বেশ কিছুদিন এখানে থাকতে হচ্ছে আমাদেরকে। এখন তো আরও বেশিভাবে এনজয় করতেছি নিজের স্বামীর বাড়ির এবং নিজের যেই বাপের বাড়ির গ্রামের বাড়ি সব জায়গায় গেছি আমি। মানে তোমাদের বাড়ির এই কি নারায়ণহাটও আমি এইবার আসছি, যে সব জায়গায় আমি গেছি। মানে চিটাঙের ভিতরে এই টাউনের ভিতরে, টাউন আর গ্রামের ভিতরে, কিন্তু আমি বাইরে এখনো কোথাও যাই নাই এরকম এই করোনা ভাইরাসের ইয়েতে। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে বাবু মুস্তাফিজের কাছে আমি শেষ পর্বে দু একটা প্রশ্ন আমি আসলে খুব সংক্ষেপে জানতে চাইবো যে অপারেশন জ্যাকপট করার সময় আপনি যেটা বলছিলেন যে আপনার মস্তিষ্কে বিরাট একটি মস্তিষ্ক ক্ষরণের ক্ষতির সম্মুখীন আপনি হয়েছিলেন, তো সেই মস্তিষ্ক ক্ষরণের পর আপনি চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে আমেরিকায় প্রবাসে রয়েছেন। তো এই যে দীর্ঘদিন ধরে আপনি বিদেশের প্রবাসী মাটিতে রয়েছেন, তো বাংলাদেশকে একজন যোদ্ধা হিসেবে বা বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কতটুকু অনুভব করছেন বিদেশের মাটিতে থেকে? দেশ, মাটি এবং মানুষেরা তো আমার রক্তের সাথে মিশে গেছে। দেশ এবং মাটি আমার জীবন সে তো বড়, সেটাই আমি অনুভব করি। আমি এখনও অনুভব করি আমার জীবনের থেকে আমার দেশ এবং আমার দেশের মানুষ আমার থেকে অনেক বড়। ধন্যবাদ। যে শেষ কয়েকটি প্রশ্নের মধ্যে আরেকটি যেটি প্রশ্ন রয়ে গেছে যে আশা নিয়ে আসলে দেশের প্রতি যে স্বপ্ন নিয়ে আপনি সেই 1971 সালে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই আশা আজ কতটুকু সফল হচ্ছে বলে আপনি মনে করছেন? পুরো সফল হচ্ছে না, সবচেয়ে বেশি আমাকে মনে কষ্ট দেয় যেটা একটা দেশ এত রক্তের বিনিময়ে, এত প্রাণের বিনিময়ে আমরা দেশটাকে স্বাধীন করলাম,
কিন্তু দেশের একটা জিনিসই সবচেয়ে না, দেশেরা হচ্ছে দুর্নীতি। দেশের অসহায় মানুষগুলো কিন্তু দুর্নীতি করে না। আমাদের মতো কিছু শিক্ষিত এবং বড় শিক্ষিতরাই দেশটাকে পিছের দিকে নিয়ে যাচ্ছে, দুর্নীতি করতেছে ওরা। কিন্তু দেশের কৃষক শ্রমিক যারা মেহনত করে দেশটাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের কোনো দুর্নীতি করার অবকাশ নেই এবং দুর্নীতি ওনারা করে না। কিন্তু আমরা যারা আমলাতান্ত্রিকতা এবং বিভিন্ন লেখাপড়া রাজনীতি করি, আমরা যখন দেখি যে দুর্নীতির সাথে আমরা অষ্টপৃষ্টে মিশে গেছি, আজকে এই দেশে এসে আমি 6 মাসে যেটা উপলব্ধি করতেছি, সেটাই সবচেয়ে আমাকে না, দুর্নীতিটাই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে ওইটাকে কী বল বাধা। এই দুর্নীতিটা যদি না হতো তাহলে আমরা মনে হয় অনেক আগে আমাদের স্বপ্নের সেই দেশ আমরা পেতাম, কিন্তু এখনও পাচ্ছি না। সেই দুর্নীতির জন্য অনুরোধ থাকবে প্রশাসন এবং রাজনীতিবিদদের কাছে, একটু সংযত হন, সংযত হয়ে দেশটাকে পরিচালনা করেন। দেশ যখন উন্নত রাষ্ট্র পরিণত হবে, তখন আপনাদের সম্পদের অভাব হবে না, আপনারা যা ইচ্ছে তাই করতে পারবেন, এটাই আমি আশা করি। যে পাশে আপনার স্ত্রী বসে আছে, তো আপনার আজকের এই বয়স পর্যন্ত বা এতটুকুতে উঠে আসা পর্যন্ত আপনার স্ত্রীর কতটুকু সাপোর্ট বা ভূমিকা আপনি পেয়েছেন বলে মনে করেন? এটা বলতে গেলে কিন্তু আমার অনেকে কিন্তু আমাকে সবচেয়ে বড় হবে। আজকে আমি কোনোদিন বিদেশে যাওয়ার কথাই ছিল না। আমার বিদেশ যাওয়া হচ্ছে, সেটা কিন্তু খুব কঠিন, আমাকেও কিন্তু বলতে হচ্ছে। দেশের কারণে আমি অসুস্থ হয়ে গেছি। আমি এই যে মুক্তিযুদ্ধ করতে গিয়েই তো আমার রোগটা, কিন্তু রোগটার জন্য আমি সারা দেশবাসী সারা ইয়েকে আমি জানান দিচ্ছি, কেউ আমার পাশে আসে নাই, 2-1 ছাড়া। বিশেষ করে মাহফুজ ভাইদের এবং আমার বাগিনে মহসিন, এরা আমাদের যে কিছু মুক্তিযোদ্ধা বন্ধুবান্ধব ছাড়া আর কেউ তো আমার পাশে আসেনি। এত বড় একটা অসুখ নিয়ে দুইবার আমি আজকে 1988 সাল থেকে এই পর্যন্ত আমি এই যে দুরারোগ্য ব্যাধিটা নিয়ে আমি চলতেছি। আমার পাশে আমার এই আমি যেদেরকে বলছি এই কয়েকজন মানুষ ছাড়া, মাহফুজ ভাই, আমার বাগিনা মহসিন এবং আমার কিছু মুক্তিযুদ্ধের বন্ধু ছাড়া কেউ আমার জন্য আগে আসে নাই। কি পরামর্শে, অর্থনৈতিক ইয়েতে অথবা কোনো একটা, বা কেউ আগে আসেনি। কিন্তু আমার পরিবার এত কিছুর পরও আমার কোনো আত্মীয় স্বজন আসে নাই। আমার কাছে ছিল শুধু আমার পরিবার। আমার পরিবার আমাকে অর্ধমৃত অবস্থায় আমেরিকাতে নিয়ে গেছে এবং আমি চিকিৎসায়, এখনও আমার চিকিৎসাতে আসছি। আমার চিকিৎসা দ্বারা আমি এখনও বাঁচার কোনো ইয়ে নেই। এখনও আমি 1 পৃষ্ঠা লেখা আমি 1 পৃষ্ঠা একবারও পড়তে পারি না, কোনো কিছু চিন্তা করতে পারি না, কোনো একটা লেখা লিখতে পারি না। আমি 10 লাইন একসাথে লিখতে পারি না। 10 মিনিট আমি কথা বলতে হবে। যেমন আমি, আপনারাও খেয়াল করছেন, মাঝে মাঝে আমাকে বন্ধ হয়ে যেতে হচ্ছে, সেটা হচ্ছে যে আমার ইয়ের কারণে। এখনও আমি প্রেশার দিয়ে কথাটা বলতেছি, কিন্তু আমার কাছে এক আল্লাহ আর আমার সহধর্মিণী ছাড়া আর কেউ ছিলেন এই পর্যন্ত। সেই জন্য আমি ওর কাছে তো কৃতজ্ঞ হতেই হবে। যে দেশের জন্য আমি যুদ্ধ করছি, যে যুদ্ধের কারণে আমি আজকে অসুস্থ, সেই দেশের কথা আমি বলবো না, কিন্তু দেশে তো মানুষ ছিল, জন ছিল, মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযোদ্ধাদের কথা বলে, কেউ ছিল না। কিন্তু আমার স্ত্রী আমাকে ছেড়ে যায় নাই। অনেক ইতিহাস আছে, এই অবস্থায় কিন্তু স্ত্রীরা থাকে না। আর আমার স্ত্রীর বাপের পক্ষে কিন্তু ওরা সলভেন্ট ফ্যামিলির উঠে আসা, জন্মগ্রহণ করা, কিন্তু ওদিকে থাকায় নাই। আমার অসুস্থতার বুঝে নিয়ে আমাকে অর্ধমৃত্যু অবস্থায় নিয়ে এই পর্যন্ত আমার সেবা করতেছে। সেই জন্য ওর কাছে আমি কৃতজ্ঞ। সর্বশেষ যে প্রশ্নটা দিয়ে একদম শেষ করবো, যে দেশবাসীর উদ্দেশ্যে আপনার কিছু বড় আছে কিনা, বা একজন বীর মুক্তিযোদ্ধা যে কিছুক্ষণ আগে যেটা বললেন যে আপনি কিছু পাননি, বা প্রশাসনের বা সরকারি প্রধানের কাছ থেকে আপনার কি কিছু প্রাপ্তির আশা থাকবে কিনা? আমার প্রাপ্তির কোনো আশা নেই। আমি পাওয়ার জন্য যুদ্ধ করি নাই, সেই জন্যই তো আমি এখনও চাচ্ছি না। কিন্তু একটা জিনিস, যদি কেউ কিছু করে তার স্বীকৃতি সে আশা করে না, কিন্তু স্বীকৃতি পাওয়ার অধিকার রাখে। রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের দায়িত্ব, সেটা যদি ওনারা দায়িত্ব পালন না করেন,
সেটা আমার কিছু না, কিন্তু দেশ এবং জাতি এই লোকদের কাছে দায়ী থাকে, সেটা আমার কথা। আমার নিজের থেকে বলতেছি না, সেটাই হচ্ছে নিয়ম। আমি বিদেশে থাকি, বিদেশে আমি দেখছি ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা জিতে নাই, পরাজিত সৈনিকদের আইনে ওরা ব্যাটানের যে দিচ্ছে সেটা দেখার মতো। সমস্ত ব্যাটান যোদ্ধাদেরকে এরা রাষ্ট্রীয় মর্যাদায় সব কিছু করতেছে। কিন্তু আমাদের দেশে সবচেয়ে দুঃখজনক হচ্ছে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রীয় কাজে না লাগিয়ে, ওদেরকে স্বীকৃতি না দিয়ে, মিলিশিয়া ক্যাম্প থেকে 50 টাকা দিয়ে ওদের ঘরে পাঠিয়ে দিয়েছিল। এই মুক্তিযোদ্ধারা সমাজে এমন কোনো প্রিয় প্রতিপন্ন, এমন কোনো ছিল না যে ওরা মুক্তিযোদ্ধারা এক সময় 75-এর পরবর্তী পর্যায় পর্যন্ত 90 সাল পর্যন্ত এমন নিগৃহীত ছিল, সেটা ইতিহাস সবাই জানে। কিন্তু এটা হওয়ার কথা ছিল না। কিন্তু এটা রাষ্ট্রীয় শক্তি ক্ষমতার রাজনৈতিক মারে ফেসে মুক্তিযোদ্ধাদেরকে অসহায় করে ফেলছিল। সেটা কিন্তু মাঝে মাঝে নিজেদের কাছে, আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমরা যারা ডাইহার্ড মুক্তিযোদ্ধা, দেশকে ভালোবাসে যুদ্ধ করছি, ওদের কাছে এখনও ওই জিনিসটাই আমাদেরকে নাড়া দেয়। আমার একটা জিনিস মনে আছে, 1976 সালে মুক্তিযুদ্ধ, আমি মুক্তিযোদ্ধা সেটা বলতে পারতাম না। আমার বিরুদ্ধে 18টা কেস ছিল, এমন কোনো ছিল না যে মানে একদম রেপ কেস থেকে ডাকাতি কেস থেকে সব কেস আমার বিরুদ্ধে দিছে রাজনৈতিক কারণে। শেষ পর্যন্ত আমি রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না রাজনৈতিক কারণে। আশ্রয় নিতে হয়েছে বক্সিরহাটের এক ভিতরের যেখানে আমি কাপড়ের দোকানে চাকরির জন্য, সেখানে যে মালিকে আমার চাকরি দিচ্ছে উনি বলছে যে সব কিছু বলতে পারবেন, আপনি মুক্তিযোদ্ধা সেটা বলতে পারবেন না। 1976 সালে সেটা এখন আমাকে নাড়া দেয়। বাংলাদেশ সে পর্যায়ে গেছিল, মুক্তিযুদ্ধ, আমি মুক্তিযুদ্ধ করেছি এটা পরিচয় দিতে পারতাম না। জাতীয় দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, দেশটা ওই পর্যায় থেকে এখন আরেক পর্যায়ে গেছে, উন্নতির দিকে যাচ্ছে। দুর্নীতিটা যদি বন্ধ হয়, খুব বেশি দূরে নাই বাংলাদেশ পৃথিবীর সর্বোচ্চ উন্নয়নশীল না, উন্নত রাষ্ট্রের পর্যায়ে চলে যাবে। যে দেশের কৃষক শ্রমিকেরা দুর্নীতি কি জানে না, বুঝে না, করে না, এর চেয়ে বেশি কোনো দেশ পাইতে পারে না। তা আশা রাখি আমরা বাংলাদেশের যারা পরিচালনা করেন তারা এদিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ ধরে যার সাথে কথা বলছিলাম, যেটা বলছিলাম অনুষ্ঠান শুরুর দিকে, বাংলাদেশের জন্মলগ্ন যাদের ভূমিকা আসলে সবসময় চিরস্মরণীয় হয়ে থাকার কথা। বাংলাদেশের 71-এর সেই স্বাধীনতা যুদ্ধে যারা অগ্রনায়কের ভূমিকা রেখেছিলেন, নায়কের ভূমিকা রেখেছিলেন, বীর মুক্তিযোদ্ধা এবং নৌকমান্ড জনাব আবু মুসা চৌধুরী। আমরা অনেক কিছুই জেনেছি ওনার আত্মজীবনী থেকে, এবং কথা বলছিলাম ওনার এই সহধর্মিণী মরিয়ম আক্তার সাথে, এবং ওনার অনুভূতি শুনতে চাইছিলাম যে ওনার স্বামীকে নিয়ে ওনার কতটুকু অভিজ্ঞতা বা কতটুকু গর্ব সেটা আমরা জেনেছি। এবং জনাব আবু মুসা চৌধুরীর মুখ থেকে আমরা সেই সময়কার 71-এর অনেক স্বাধীনতা যুদ্ধের কথাও জেনেছি, এবং ওনার যে অংশগ্রহণের যে অপারেশনগুলো, সেই অপারেশনগুলোর কথাও জেনেছি, এবং জেনেছি ওনার যে যুদ্ধ নিয়ে মনের আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষা, এবং শুনেছি দেশবাসীর প্রতি ওনার অনুরোধ। দর্শক, আমরা চেষ্টা করব সেই স্বাধীনতার যুদ্ধে যারা অগ্রনায়ক ভূমিকা রেখেছিল তাদের যে আকাঙ্ক্ষাগুলো, সেই আকাঙ্ক্ষাগুলো টিকে রাখার জন্য। কারণ কথাই আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। তো এই আশাবাদটুকু ব্যক্ত করছি, এবং আজকে এই পর্ব আমরা এখানে শেষ করব। শেষ করার আগে ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু মুসা চৌধুরী, উনি অসুস্থ হওয়া সত্ত্বেও আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দিচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি ওনার সহধর্মিণী মরিয়ম আক্তারকে, যিনি গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। এবং দর্শক, আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ক্যামেরার উপরে যারা দূরবীন, চট্টগ্রাম বাংলা দূরবীনের আজকের এই রেকর্ডিংয়ে যারা সময় দিচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি রাহাতকে, ধন্যবাদ জানাচ্ছি তানবীর এবং শিফাতকে। দর্শক, ধন্যবাদ আমাদেরকেও। পরবর্তী কোনো নতুন মুখ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।